কি করো সবাই? ভিডিও চলতেছে কলে আসো, চলতেছে। ভিডিও কলে এসে ছবি তুলে দাও। হ্যাঁ ভিডিও 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 অন কর। ভিডিও ওইটাই অন তো করবো, না বলে বললাম আবার তো তো। ইয়া লাগবে, ওয়েবক্যাম লাগবে। তুমি মোবাইলে ঢুকো তাহলে আচ্ছা, কিছুক্ষণ। মোবাইলে ঢুকি আমি, দাঁড়াও। দাঁড়াও, ওই, আর হচ্ছে ইয়া, আমার মনে হয়েছে যে কালকে থেকে পড়া শুরু করলেও পারবা, সমস্যা নাই। পড়া নিয়ে কোনো টেনশন টেনশন করতে হবে না, বিশেষ করে আমি তো বলেছি সবাইকে যে একদিনেই পড়ার মতো কোর্স। পুরা 3 ক্রেডিট? হ্যাঁ। ইনশাল্লাহ যেন আসে। ও, তুষার, তুষার চলে আসছে ফিজিক্যালি। 3 ক্রেডিট একদিনে শেষ করা সম্ভব, কারণ আমি যা যা বলছি এগুলো একদিনেই শেষ করা সম্ভব মোটামুটি পড়লে। কারণ মেইনলি তো এখান তুমি থেকেই যেন আসে আর কি। ওখানে যেয়ে তো বানাই লিখতে হবে মেইনলি। এখন যে যত ভালো বানাই লিখতে পারবা সে তত ভালো করতে পারবা। আর ভাই সত্য কথা, এটা পড়ে যাবে মাথায় থাকবো না কিছু। ভাই এগুলা হচ্ছে তোমার জি ডিপার্টমেন্টাল কোর্স, যতই কোথায় মুখস্থ লিখবা? থাকুক তুমি এনভায়রনমেন্টের কথা বলো বা ট্রান্সপোর্টের কথাই বলো, বলো না কেন, এগুলা সহজেই মনে রাখা যায়, কারণ এগুলো সব বুঝে বুঝে পড়া যায়, সবকিছু মনে থাকে। কিন্তু এই কোর্সের এমন মুখস্থ যেগুলো তো মনে রাখা যায় না, সব একই জাতীয় কথাবার্তা প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে। কি পলিসি মলিসি কি লাগে রাখবে মাথায় ঢুকে হুম। নাই। মিটিং কি শেষ? না, সাকিব স্যারের পয়েন্টটা স্পেশাল। বুঝবো না, সেকেন্ড পার্ট এখন আসল জিনিস। আসল তুমি তো জিনিস ম্যাথ বলতে? বুঝো নি না? না, ম্যাথ বুঝিনি। তোমাকে ম্যাথ পরে বোঝাচ্ছি, আগে ওদের সাথে মিটিং শেষ করি। এখন কি পাঠ করবো? কি? এখন কোন পাঠ? আচ্ছা, আমি সাকিব। ছবিটা, ছবিটা হচ্ছে ছবিটা হচ্ছে লাস্টে তুলবো, কারণ আমার আবার ওটা থেকে আবার লিভ নিতে হবে। আমি আগে পড়াই নেই তারপর। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, করো তাহলে। আমি কি সেকেন্ড পার্ট বুঝবো? কি? সেকেন্ড পার্ট বুঝবো? হুম। আচ্ছা ঠিক আছে। তুই বুঝবো? হ্যাঁ, আচ্ছা, কারণ তুমি কি আর পড়া পড়ছো? সাকিব স্যারের পড়া। না বুঝিনি। তাহলে বুঝবো বুঝো। না? হ্যাঁ। আচ্ছা। এত মামুনি সময় শুতে যাও। মানে পড়া শুরু করছি আজকে। এ দেখো ও আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে সাকিব স্যারের কোশ্চেন কিরকম দেয় আমি বলি। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট দিয়ে দিবে, ওই প্রজেক্ট থেকে তোমাকে বিভিন্ন জিনিস বের করতে বলবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো বের করতে বলে সেটা হচ্ছে ওই প্রজেক্টের জন্য, প্রজেক্টে হচ্ছে প্রজেক্ট লোকেশনটা যেখানে করা হয় আর কি, ওই লোকেশন থেকে অনেকগুলো মানুষকে হচ্ছে রিসেটেল করা হয় বা রিলোকেশন করা হয়। ওই রিসেটেল অথবা রিলোকেট করার জন্য মানুষের জীবনে কি কি প্রভাব পড়ে, সেই ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হয়। এবং সেই মানে যে ব্যাড ইম্প্যাক্ট গুলো পড়ে সেগুলো মিটিগেশন, বা ব্যাড ইম্প্যাক্ট সেটা হচ্ছে মানুষের উপরে পড়তে পারে, পরিবেশের উপরে পড়তে পারে, বা পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে পড়তে পারে। এইগুলা হচ্ছে কিভাবে মিটিগেট করা যায়, সেই মিটিগেশনের বিভিন্ন মেজার্স, এগুলা কিন্তু হচ্ছে তোমাকে পরীক্ষা জানতে বলে। এখন তোমার প্রজেক্ট প্রজেক্ট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যেতে পারে। যেমন হচ্ছে স্যার হচ্ছে পরীক্ষায় পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট পিএমপিবি, যেটা হচ্ছে স্লাইডে সবগুলো হচ্ছে পিএমপিবি দিয়ে দেওয়া, বা রেল প্রজেক্ট যাই বলো না কেন, পদ্মা ব্রিজ প্রজেক্ট দিয়ে দেওয়া আছে। কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ারে দেখবে কখনো হচ্ছে হচ্ছে বাস রেল ট্রানজিট, সরি কি বলছি, এমআরটি, তারপর এমআরটি, হচ্ছে আরেকটা কি আছে না, বিআরটি আছে না, কি আছে জানো, বাস র্যাপিড ট্রানজিট। আচ্ছা, র্যাপিড ট্রানজিট, হ্যাঁ। হ্যাঁ এরকম। আবার হচ্ছে সাকিব স্যার হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে আবার বিভিন্ন বিভিন্ন প্রজেক্ট দিয়েছিল, যেগুলো হয়তো হয়তো অত পপুলার না, মানে অত বাজেটের না, কিন্তু তারপরেও কিন্তু আমরা মমিন, প্রত্যেকটা গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ধরো এগুলার মানে বেসিক কথা তো সেমই থাকবো যে প্রজেক্টই দেখ, নাকি আলাদা হ্যাঁ, হইব? আমি ওটাই বলছি। এখন প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা ছিল, আলাদাভাবে কিন্তু এগুলো সব বের করতে হয়েছিল। কিন্তু এখন হচ্ছে স্যার কেন একটা প্রজেক্ট দিল ওটাই কেন পরীক্ষায় দেয় না, ব্যাপারটা হচ্ছে তুমি একটা প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে জানবা, ওই জানার পর দেখবা যে এগুলার ইম্প্যাক্ট অ্যানালাইসিস কি করে করে, বা এগুলার ডাটা কিভাবে কালেকশন করে, এগুলো যখন তুমি জানতে পারবা তখন বুঝবা যে অন্যান্য প্রজেক্টের জন্য ঠিক একই রকম ভাবে ডাটা কালেকশন করা হয়। শুধু কোনো কোনো প্রজেক্টের জন্য খুবই স্পেসিফিক দুই একটা কথাবার্তা থাকতে পারে, সেগুলো নিয়েও তোমাকে কোনো টেনশন করতেই হবে না। কারণ তুমি দেখবা তোমাকে যে প্রজেক্ট সম্পর্কে জিনিসপাতি লিখতে বলবে না কেন, ওই প্রজেক্ট সম্পর্কে অনেক বড় একটা উদ্দীপক দেওয়া থাকবে। ওই উদ্দীপকের মধ্যেই ওই প্রজেক্টে কে কে ফান্ডিং করছে, বা ওটার জন্য কে কে হচ্ছে কি কে হচ্ছে পলিসি দিয়েছে কোন কোন কর্পোরেশন বা কোন কোন এজেন্সি, তারপরে ওটার জন্য কতখানি ল্যান্ড অ্যাকুয়ার করা হয়েছে, তারপরে হচ্ছে মানে ওই যে অপারেশনাল পলিসি, সেফগার্ড পলিসি যেগুলো কথা আমরা বলি না, ওগুলো কারা কারা দিয়েছে, কে কে কি করেছে না করেছে, সবকিছু কিন্তু উদ্দীপকের মধ্যে দেওয়া থাকে। আর কি? সো তুমি এখন ওই পদ্মা মাল্টিপারপাস বিস প্রজেক্টে তো সবকিছু তুমি মুখস্থ করবা, সবকিছু পড়েছো। তো ওইটার সাথে তুমি হচ্ছে তুলনা করবা, যেগুলো যেগুলো মিলে যাচ্ছে সেগুলো তো চোখ বন্ধ করে লিখে দিবা। আর যেসব কর্পোরেশন বা যেসব এজেন্সির সাথে মিলছে না, ওইসব এজেন্সি হচ্ছে কি করবা, যেগুলো কমন কথাবার্তা আছে ওগুলা লিখবা। কিন্তু দুই একটা কথাবার্তা লিখবা, ওগুলা লোকেশন বেসিস, মানে ওই প্রজেক্টের লোকেশনটা কোন জায়গায়, ওই লোকেশনে কি কি করা হচ্ছে, মানুষের উপর ইম্প্যাক্ট কি পড়ছে না পড়ছে, এগুলো তুমি এমনি কমন সেন্স থেকে লিখতে পারবা। সো এগুলো নিয়ে টেনশন করার কিছুই নাই। তুমি যদি আরেকটু ভালোভাবে করতে চাও, তাহলে হচ্ছে পিবিএস এর এমআরটি আসছে, বিআরটি আসছে, পিএমবি আসছে, আর হচ্ছে এখন আমার যেটা মনে হচ্ছে রূপপুর পাওয়ার প্ল্যান্ট যেটা নতুন হয়েছে। আহ সো হচ্ছে ওইটা সম্পর্কে একটু দেখে গেলে তুমি হচ্ছে আরো স্পেসিফিক ভাবে লিখতে পারবা।
এখন হচ্ছে যেটা বললাম সেটা বুঝতে হচ্ছে যে পারছি। ফার্স্টে এরকম উদ্দীপক দিয়ে তোমার কাছে জানতে চাই যে কি কি সোশিয়াল এন্ড ইকোনমিক ফ্যাক্টর এগুলোর সাথে জড়িত, কি কি ইম্প্যাক্টের উপর সেগুলো সম্পর্কে লিখতে বলে। তারপরে হচ্ছে রিসেটেলমেন্ট পলিসি ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশের লেজিসলেশন কি কি আছে, আর মিটিগেশন মেজার্স কি কি আছে, আর ডাটা কালেকশন কিভাবে করে। এই পাঁচটা জিনিস সবসময় জানতে পারে। দেখো আমি আহ, যে সাজেশনটা দিয়েছে সাজেশনে দেখবা যে এখানে দেখো এমআরটি প্রজেক্ট সম্পর্কে এখানে কিন্তু সবকিছুই বলা আছে, আবার একটা ফিগারও দেওয়া আছে। কিন্তু তুমি ওইটা কোশ্চেনের লাস্টে গেলে দেখবা যে একটা ফিগারও দেওয়া থাকে, যেখানে লোকেশন গুলো সব স্পেসিফাই করা থাকে। তারপরে কত হেক্টর ল্যান্ড তোমার অ্যাকোয়ার করা হয়েছে, কি করা হয়েছে না হচ্ছে সব দেওয়া থাকে। তারপর দেখো তোমাকে কি বলে, দুইটা কোশ্চেন করা হয়েছে এখান থেকে। হোয়াট আর দ্য রিলেভেন্ট সোশ্যাল ইকোনমিক ফ্যাক্টরস দ্যাট ইউ নিড টু কনসিডার ফর অ্যাসেসিং দ্য সোশিও ইকোনমিক ইম্প্যাক্টস অফ দ্য প্রজেক্ট এক্সপ্লিসিটলি অ্যাসোসিয়েটেড উইথ ল্যান্ড অ্যাকুইজিশন, রিলোকেশন এন্ড ল্যান্ড রিসেটেলমেন্ট। ওকে। তারপরে বি নম্বরে দেখো রিলেভেন্ট সোশিও ইকোনমিক ডাটা টু অ্যাসেস, এটার কোশ্চেন, এটার অ্যান্সার করতে হবে। অ্যান্সার আমি বলছি। আচ্ছা। তারপরে হচ্ছে রিলেভেন্ট সোশিও ইকোনমিক ডাটা টু অ্যাসেস ইম্প্যাক্টস রিলেটেড টু ল্যান্ড অ্যাকুইজিশন। দেখো এখানে ইম্প্যাক্টস মানে সোশিও ইকোনমিক ডাটা কালেকশন, মিটিগেশন মেজার্স, রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান, হ্যান ত্যান এগুলো সব হচ্ছে জানতে বলে। এখন দেখো এগুলো তুমি কি করে পড়াশোনা করবে খুবই কম সময়ের মধ্যে। দেখো আমি তোমাকে দেখাই। তুমি এখানে লেকচার 1 2 3, হ্যাঁ, হ্যাঁ। লেকচার 1 2 3 এই তিনটা কিছুই পড়ার দরকার নাই তোমার, ওকে। কিছুই পড়ার দরকার নাই। তুমি লেকচার 4-এ চলে যাবে সরাসরি। লেকচার 4-এ গিয়ে দেখবা যে হচ্ছে তোমার এই পুরা যে মানে সোশ্যাল অ্যাকশন প্ল্যান যেটা প্রত্যেকটা প্রজেক্টের, সেই প্রত্যেকটা প্রজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে আলোচনা করা আছে। তার মধ্যে তোমার চ্যাপ্টার 1-এ দেখবা যে তোমার প্রজেক্ট লোকেশন দেওয়া আছে, প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, হ্যান ত্যান দেওয়া আছে। এগুলো কিন্তু কিছুই তোমার পড়ার দরকার নেই, কারণ তোমার যে প্রজেক্ট দেওয়া থাকবে প্রজেক্ট এগুলো সব উল্লেখ করাই থাকবে। তারপর প্রজেক্ট ডেসক্রিপশন, এগুলো কি কি করা হয়েছে, হ্যান করা হয়েছে, ত্যান করা হয়েছে, এগুলো কিছু মনে রাখার দরকার নেই। এগুলো তোমার সব হচ্ছে উদ্দীপকে দেওয়া থাকবে। তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যেখান থেকে শুরু হবে চ্যাপ্টার 4 থেকে, যেখানে তোমার লেজিসলেশন এন্ড পলিসিস নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দেখবা তোমার গভর্নমেন্ট অফ বাংলাদেশের লেজিসলেশনই সবসময় হচ্ছে লিখতে বলে। গভর্নমেন্ট অফ বাংলাদেশের যে লেজিসলেশন এটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের উপর কিন্তু লেজিসলেশন, এখানে কিন্তু নির্দিষ্ট ওই প্রজেক্টের উপর কিন্তু লেজিসলেশন না। সো এখানে কিন্তু তোমার হচ্ছে তিনটা লেজিসলেশন আছে তুমি দেখবা। এই যে ইস্ট বেঙ্গল স্টেট রিকুইজিশন, আর হচ্ছে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। এটা শুধু পদ্মা মাল্টিপারপাস ব্রিজ যখন দিবে তখন। এটা না দিলে এই যে দুইটা যেটা দেখছি ইস্ট বেঙ্গল আর একটা হচ্ছে এই যে অর্ডিন্যান্স 12/1982, এই দুইটা লেজিসলেশন হচ্ছে তুমি মুখস্থ করে ফেলবে। এই দুইটা লেজিসলেশন মুখস্থ করলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রজেক্টে দিক না কেন ল্যান্ড অ্যাকুইজিশনের মানে ব্যাপারে তুমি যদি মুখস্থ লিখতে চাও করতে তাহলে দ্য অ্যাকুইজিশন এন্ড রিকুইজিশন অফ ইমোর প্রপার্টি প্রপার্টি অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স এইটুকুই তো। হ্যাঁ হ্যাঁ, অর্ডিন্যান্সের নামটা তোমাকে লিখতে পারতে হবে। এবং এই অর্ডিন্যান্সের জন্য ওই অর্ডিন্যান্সে হচ্ছে কি কি করা হয় এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। কম্পেনসেশন মার্কেট ভ্যালু কত, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে ওনারশিপ কাকে কাকে দেওয়া হবে, আর কম্পেনসেশন কিসে কিসের উপর করা হয়। যেমন এখানে ল্যান্ড স্ট্রাকচার, ট্রিজ এন্ড ক্রপস অফ দ্য ল্যান্ড আছে। সো এগুলা কিন্তু তুমি যাচ্ছে এমআরটির জন্য কিন্তু এগুলো ভ্যালিড হবে, বুঝতেই তো পারছো। তারপরে হু ডিলস উইথ দিট, এখন মিনিস্ট্রি অফ ল্যান্ড এন্ড কমিশন। সো এটাও কিন্তু কোশ্চেনে বলা থাকবে কারা এটা ডিল করছে। সো এটা আলাদাভাবে তোমার মুখস্থ করার দরকার নাই। আর এই যে প্রত্যেকটা যে প্রপার্টি আছে, প্রপার্টির যে মার্কেট ভ্যালু যে ক্যালকুলেশন করে, এগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট করে কিন্তু। সো তুমি যদি আরেকটা প্রজেক্টের জন্য স্ট্রাকচার ট্রিজ ক্রপস লেখো, সো ওই গুলার জন্য কারেসপন্ডিং এই ডিপার্টমেন্ট গুলো লিখে দিতে পারবে না। সো তুমি কিন্তু পদ্মা ব্রিজের জন্য মুখস্থ করলে কিন্তু বাকিগুলো পেরে যাচ্ছ। তারপরে ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, যেটা 1951। সো এটা মনে রাখবা, এটা তোমার অ্যালুভিয়ান এন্ড ডিলুভিয়ান ল্যান্ডের জন্য কাজ করে। আচ্ছা, এটা অবশ্য পড়লে দেখতে পারবা যে অ্যালুভিয়ান এন্ড ডিলুভিয়ান ল্যান্ড এটা কিন্তু শুধুমাত্র তোমার হচ্ছে চর এলাকার জন্য প্রযোজ্য, অথবা যেখানে হচ্ছে পলিমাটি জমা হচ্ছে সেগুলো। তার মানে কিন্তু এটা তুমি এমআরটির জন্য লিখতে পারবে না, যদি না ওখানে আগে তোমার হচ্ছে এরকম মানে নদী ভরাট করে কোনো একটা স্ট্রাকচার করা হয়, তখন সেগুলোর জন্য তুমি লিখতে পারবে না। সেগুলোর জন্য তুমি অর্ডিন্যান্স 2/1982 একটা দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মানে এটা কি বললা, এইটা শুধু চর এলাকার জন্য প্রযোজ্য, তাই না? ইয়েস, কারণ দেখে অ্যালুভিয়ান এন্ড ডিলুভিয়ান ল্যান্ডের জন্য বলা আছে। আচ্ছা আচ্ছা, মানে এমনি এমনি নর্মাল না কিছুর জন্য হবে না। তো না, যদি তোমার জন্য আমি ওই যে রূপপুর পাওয়ার প্ল্যান বলি তাহলে কোনটা বলবো? রূপপুর পাওয়ার এটা প্ল্যান্ট, নদী চর ওই রিলেটেড, রূপপুর পাওয়ার প্ল্যান্ট নদী আগে যদি চর ওখানে নদী পলি ক্রসিং এগুলো না? এরকম কিছু থাকে তাহলে তো লিখতে হবে অবশ্যই। তো রূপপুর পাওয়ার প্ল্যান কিন্তু পদ্মার পাশে একদম। হ্যাঁ, তাহলে তো লিখতে হবে, যেহেতু পদ্মা নদীর পাশে তাহলে তো লিখতে হবে। ও আচ্ছা, পদ্মা নদীর পাশে হলে তো সবকিছুই অ্যাপ্লিকেবল, যদি এটা লেখা যাবে না, এটা শুধুমাত্র পিএমবির জন্যই। হ্যাঁ, ওটা গেল তোমার হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশের লেজিসলেশনস এবং হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন কি কি লেজিসলেশন ছিল সেগুলা। তারপরে হচ্ছে আরো কে কে হচ্ছে ফাইন্যান্স, মানে হচ্ছে কি করেছে ফাইন্যান্সিয়াল হিসেবে কাজ করেছে, কিন্তু ফাইন্যান্সিয়াল মোমেন, হিসেবে। এই যে অ্যালুভিয়ান আর ডিলুভিয়ান ল্যান্ড যে ইয়েটা আছে ওইটা, এটা তো এরকম সিস্টেম না যে যখন হচ্ছে ওইটা ধরো যে অফ সিজনে তোমার যখন পানি নেমে যায় তখন ওই জমির মালিক কে হবে, আবার যখন রেইনি সিজনে পানি উঠে যাবে তখন ওই জমির মালিক কে হবে। এইটার জন্য শুধুমাত্র ওই লেজিসলেশনটা না, এটা তো অন্য কোনো জায়গায় খাটবে না। যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্টে তার অন্য সময় ওটা পানি নিচে চলে যাচ্ছে না। হুম হুম জানি না, হুম, হয়তো 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 ওই হয়তো। জন্যই তো। তাহলে এটা শুধুমাত্র যখন পদ্মা ব্রিজ আসবে তখন লিখবো, বা যমুনা ব্রিজ তখন লিখবো। হুম হুম। হ্যাঁ, আর হচ্ছে এখানে ন্যাশনাল কনস্টিটিউশন দুইটা আছে, সেটা হচ্ছে আর্টিকেল 40 আর হচ্ছে আর্টিকেল 42।
এখানে যেটা বলা হয়েছে যে এই যে গভর্নমেন্ট অফ বাংলাদেশের লেজিসলেশনে কিছু কিছু তোমার ড্রব্যাক আছে, যেমন এগুলো হচ্ছে যারা জমির মালিক না তাদেরকে নিয়ে হচ্ছে, তাদের নিয়ে কোনো কথাবার্তা বলার নাই। আবার হচ্ছে এখানে যে প্রপার্টি গুলো তোমার হচ্ছে ইয়া করা হয়, মার্কেট ভ্যালু যেগুলো নির্ধারণ করা হয় সেগুলো হচ্ছে রেজিস্টার প্রাইসে হচ্ছে তোমার নির্ধারণ করা হয়। দেখা যায় 2009 সালে বা 1982-তে এই হচ্ছে অর্ডিন্যান্স দেওয়া হচ্ছে। অত আগে তো তোমার ভ্যালু আর এখনকার মার্কেট ভ্যালু তো সেম না। এখনকার মার্কেট ভ্যালু অনুযায়ী কিন্তু এই প্রপার্টি গুলো মানে মার্কেট ভ্যালুটা নির্ধারণ করা হচ্ছে না। সো এগুলা যে তোমার ড্রব্যাক গুলো আছে, সেই ড্রব্যাক গুলো মিটিগেট করার জন্য তোমার আর্টিকেল 40 আর হচ্ছে আর্টিকেল 42, এই দুইটা জিনিস তোমাকে লিখতে হবে। আর্টিকেল 40 আর 42-তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে অ্যাফেক্টেড পিপল যেটা রয়েছে, অ্যাফেক্টেড পিপলের ব্যাপারে সাপ্লিমেন্টারি মেজার্স নিতে হবে তোমার আর্টিকেল 40-তে বলা আছে। আর্টিকেল 42-তে যেটা বলা আছে সেটা হচ্ছে যদি কম্পেনসেশন অফ অ্যাকুইজিশনের উপর কোনো প্রভিশন না থাকে কোন একটা জায়গায়, তাহলে সেটা নিয়ে কিন্তু তোমার হচ্ছে কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। এই জিনিসপাতিগুলা এখানে লেখা আছে। সো যদি পরীক্ষায় এরকম থাকে গভর্নমেন্ট অফ বাংলাদেশ লেজিসলেশন লেখো ওই প্রজেক্ট রিলেটেড, এবং এটা কি কি ড্রব্যাক আছে এবং সেগুলা উত্তরণের জন্য কি কি মানে ন্যাশনাল কনস্টিটিউশনে কি কি আইন আছে বা আর্টিকেল আছে, সেটা যদি লিখতে বলে তাহলে তোমাকে এগুলো লিখতে হবে। তারপরে কো ফাইন্যান্সিয়াল সেফগার্ড পলিসিস। এখন এখানে হচ্ছে তোমার পদ্মা ব্রিজকে যারা যারা হচ্ছে তোমাকে কি করেছে ফান্ডিং দিয়েছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, তারপরে হচ্ছে আইডিবি, এরা কখন ফান্ডিং দেবে, কি কি পলিসি ওরা ফলো করে ফান্ডিং দেওয়ার ক্ষেত্রে, সেই সব পলিসি গুলা হচ্ছে এখানে সব একটা একটা করে দেওয়া আছে। যেমন প্রত্যেকটা অর্গানাইজেশনের পলিসি কিন্তু আলাদা আলাদা। যেমন যেমন ওয়ার্ল্ড ব্যাংকের জন্য এই তিনটা জিনিস এরা চায় সবসময়: সোশ্যাল স্ক্রিনিং, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এন্ড পাবলিক কনসালটেশন পার্টিসিপেশন। তারপরে হচ্ছে তোমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আবার হচ্ছে এইসব পলিসি চাই, এগুলা পলিসি চাই। এগুলো জাস্ট একবার পড়ে যাবা, দেখবা যে অনেকগুলা কথাই একই রকম লাগছে, সবগুলাই কিন্তু কমন কথাবার্তা, এগুলো মুখস্থ করার দরকার নাই। তোমার হচ্ছে যেই প্রজেক্ট সম্পর্কে দিব, ওই প্রজেক্টের সাথে রিলেটেড যে অর্গানাইজেশন আছে, ওই অর্গানাইজেশনের মতো করে তুমি হচ্ছে এগুলা কথাই লিখে দিবা। দুই একটা কথা অর্গানাইজেশন রিলেটেড লিখতে পারো যদি অর্গানাইজেশন সম্পর্কে তোমার জানা থাকে, আদারওয়াইজ এই কমন কথাগুলোই লিখে দিবা। তারপরে দেখো, আহ, এই যে এই পলিসি গুলার উপর ভিত্তি করে একটা কমন ফ্রেমওয়ার্ক সাজানো হয়, যেটা হচ্ছে রিসেটেলমেন্ট পলিসি ফ্রেমওয়ার্ক, আরপিএফ বলা হয় যেটাকে। সেটা কিন্তু পরীক্ষায় অনেক আসে। সো এই আরপিএফটা যখন লিখতে বলবে তখন এখানে দেখবা 10টা পয়েন্ট আছে। সো এই 10টা পয়েন্ট কিন্তু সবই হচ্ছে তোমার কমন কথাবার্তা। সো এগুলো তুমি অন্য প্রজেক্টের জন্য কিন্তু লিখতে পারবা। তুমি একবার পরে দেখবা দেখবা যে এই 10টা পলিসি ফ্রেমওয়ার্ক একদম সহজ বা কমন। ওকে। তারপরে এলিজিবিলিটি কাট অফ ডেট হচ্ছে তুমি যে যে কম্পেনসেশনের জন্য অ্যাপ্লাই করবে, এটা মানে কত দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা, তার থেকে ডেট পার হয়ে গেলে কিন্তু তুমি আর কম্পেনসেশন পাবা না, সেটাকে কাট অফ ডেট বলা হচ্ছে। আর বাউন্ডারি, তোমার হচ্ছে তোমার বাউন্ডারি কিভাবে সিলেক্ট করা হবে, রাইট অফ ওয়ে অফ ল্যান্ড কিভাবে সিলেক্ট করা হবে, এগুলো সব হচ্ছে এখানে দেওয়া আছে। আর হচ্ছে তোমার অ্যাসেটের ভ্যালু কত হবে না হবে, এগুলো হচ্ছে এই যে ভ্যালুয়েশন অ্যাডভাইজরি কমিটি পিভ্যাক, এটা হচ্ছে তোমার নির্ধারণ করে ডেপুটি কমিশনার। সো এটা হচ্ছে অন্যান্য প্রজেক্টের জন্য সেম হবে। সেগুলা পড়লে তোমার হচ্ছে এই সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্লাইডটা, মানে যেখান থেকে পড়া শুরু করবা 4-5, এটা কিন্তু হয়ে যাবে। তারপর এটা দেখো, তোমার তারপর স্লাইডটা খুব ইজি। সেটা হচ্ছে তোমার কোশ্চেনে থাকবে যে ডাটা কিভাবে কালেক্ট করবা তুমি। আহ, মানে মানুষের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য তো তোমাকে অবশ্যই ডাটা কালেক্ট করতে হবে। ডাটা কালেক্ট করতে পারবা তুমি সার্ভের মাধ্যমে, ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, আর কি ইনফরমেটিভের মাধ্যমে। একটা হচ্ছে তুমি ঘরে ঘরে গিয়ে সার্ভে করতে পারো, অথবা হচ্ছে কোন একটা গ্রুপকে ফোকাস করতে পারো, যে ওই গ্রুপের মধ্যে যদি থেকে আমি ডাটা কালেক্ট করি, তাহলে ওই গ্রুপের মানে যারা আছে সবার থেকে একই রকম ডাটা কিন্তু পাওয়া যাবে। এরকম বিভিন্ন গ্রুপ ধরে ধরে তুমি হচ্ছে ডাটা কালেক্ট করতে পারো। আর কি ইনফরমেন্স ইন্টারভিউ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি হয়তো বা প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে বা প্রত্যেকটা গ্রুপের কাছে গিয়ে হয়তো ডাটা কালেক্ট করতে পারছো না, কিন্তু এই গ্রুপগুলোকে যারা নিয়ন্ত্রণ করে, যেমন মনে করো যে লোকাল লিডার্স যারা আছে, তারপরে স্কুল টিচার্স, স্কুলের বাচ্চা কাচ্চাদের কাছে তুমি যেতে পারছো না, বাট স্কুল টিচারের কাছে যদি ওদের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো তাহলে বলে দিবে। তারপরে শপকিপার্সের কাছে কিন্তু পুরো একটা এলাকা সম্পর্কে অনেক ইনফরমেশন থাকে। তারপরে হেলথ ওয়ার্কার্স, এদের কাছে যদি তুমি যাও তাহলে ওদের কাছ থেকেও কিন্তু পুরো একটা আইডিয়া পেতে পারবে ডাটার। সো এইভাবে হচ্ছে আমরা ডাটাটা কালেক্ট করে থাকি, সোসিও ইকোনমিক ডাটা। সো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের জন্য সেম হবে, বুঝতেই তো পারছো। এটা এই যে এখন যে আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে আবার আলাদা করে আলোচনা করা হয়েছে, যেমন হচ্ছে সার্ভে করছি আমরা, বেসলাইন সার্ভে, এটার অবজেক্টিভ কি কি এবং এই সার্ভেতে কি কি ডাটা হচ্ছে তুমি কালেক্ট করো, এগুলো একবার পড়লে বুঝতে পারবে। এগুলো সব প্রজেক্টের জন্য সেম হবে। যেমন এডুকেশন থেকে এমপ্লয়মেন্ট থেকে ইনকাম, হেলথ, তারপরে এক্সপেন্ডিচার প্যাটার্নস এন্ড সোশ্যাল স্ট্রাটিফিকেশন, এগুলো ডাটা অবশ্যই তোমাকে কালেক্ট করতে হবে। এখন ডাটাকে হচ্ছে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা হচ্ছে তুমি কোশ্চেনের সার্ভের মাধ্যমে যে ডাটাটা কালেক্ট করছো সেটা হচ্ছে তোমার প্রাইমারি ডাটা। আর হচ্ছে সেকেন্ডারি ডাটা হচ্ছে তুমি হচ্ছে সরাসরি গিয়ে কালেক্ট করতে পারছো না, বাট স্ট্যাটিস্টিক্স এবং হচ্ছে তুমি বিভিন্ন লিটারেচার, বিভিন্ন পেপার থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করছো, সেটা হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ডারি ডাটা। সো এখানে একটা ফর্ম দেওয়া আছে, এগুলো কিছু পাওয়া লাগবে না। এখন পদ্মা ব্রিজের জন্য হচ্ছে তোমার স্পেসিফিক ভাবে যে ডাটাগুলো কালেক্ট করা হয়েছিল, ওই ডাটা এগুলো এখানে দেওয়া আছে, এগুলো কিছুই পড়ার দরকার নাই। যেমন এডুকেশন, মেল ফিমেল কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল বা ইলিটারেট ছিল, সেগুলো এখানে সব দেওয়া আছে। তোমার এই প্রজেক্টের জন্য যদি উদ্দীপকে দেওয়া থাকে তাহলে তো ভালো, না থাকলে তুমি জাস্ট জেনারেলিস্ট কথাবার্তা বলে দিবা, আর কিছুই না।
আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডাটা কালেক্ট করা বা মানে কোনো একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য অবশ্যই পাবলিকের সাথে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, বা কনসালটেশন এন্ড পার্টিসিপেশন খুব ইম্পর্টেন্ট। সো কনসালটেশন এন্ড পার্টিসিপেশন কেন ইম্পর্টেন্ট, টু ওয়ে প্রসেস কি, এটাকে অবশ্যই টু ওয়ে প্রসেস বলা হয়, কেন বলা হয় না বলা হয় এগুলো জাস্ট একবার একটু রিডিং করে যাবা। এগুলো হয়তো বা ওইভাবে লিখতে হবে না কিছু, তোমাকে এগুলো কিছু লেখার দরকার নেই। আর পাবলিক কনসালটেশনে কোন কোন বিষয় নিয়ে হচ্ছে তোমার ডিসকাস করা হয়, এখানে সব জিনিসগুলাই হচ্ছে তোমার সেম থাকবে। শুধু দেখা হচ্ছে ইম্প্যাক্টস অন চর এরিয়াস বা রিভার ইরিগেশন, এই কথাবার্তা, ফিশারিজ, ওয়াইল্ড লাইফ, এই কথাবার্তাগুলো যেখানে পাবা এগুলো অন্য প্রজেক্টের জন্য শুধুমাত্র লিখবা না, তাহলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা যে ডাটা কালেক্ট করলাম, তারপরে হচ্ছে ওদের কাছ থেকে মানে কনসালটেশন করলাম, মানে আমরাই সব কথাবার্তা বলছি, বাট ওদের কাছ থেকে তো কিছু ফিডব্যাক নিতে হবে, তাই না? ওদের কাছ থেকে যে ফিডব্যাক গুলো নিব, এই ফিডব্যাক গুলা কি কি টাইপের ফিডব্যাক হচ্ছে আমরা পেতে পারি। পিএমপিপি প্রজেক্টের জন্য বিভিন্ন ধরনের ফিডব্যাক পাওয়া গেছে, এগুলো হয়তো বা অন্য প্রজেক্টের জন্য একই রকম থাকবে, যেমন বেসিক সিভিল অ্যামেনিটিজ এগুলো সব সেম থাকবে, কম্পেনসেশন অফ লস এগুলো সব সেম থাকবে, লোকাল হেলথ ফ্যাসিলিটিস এগুলো সব সেম থাকবে। প্রত্যেকটা জায়গায় তো আমরা চাই হচ্ছে টিউবওয়েল থাকা উচিত যেগুলো সাইটে, সো এখানে টিউবওয়েল স্থাপন করতে হবে। আর এখানে যেখানে যেগুলো জায়গাতে দেখবো চর এরিয়া ইম্প্যাক্ট, তারপর হচ্ছে ফ্লাড রিজিম, ড্রেনেজ, ইরোশন, মানে ফ্লাড রিজিম, এই কথাবার্তাগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তুমি ইয়া করবা। এই যে হিলসা মিটিগেশন, এগুলো হচ্ছে প্রজেক্ট স্পেসিফিক কথাবার্তা, এগুলো তুমি হচ্ছে অমিট করে দিবা। সো হচ্ছে এখানে একটা ছিল ফিডব্যাক, সেটা হচ্ছে কনসালটেশন থেকে তুমি কি ফিডব্যাক পাচ্ছ সেটা। আরেকটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ওমেনের কাছ থেকে, ওমেনকে আলাদাভাবে প্রায়োরিটাইজ করা হয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে যে জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার ডিসক্রিমিনেশন এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখা হয়। সো এখানে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট একটু পড়ে যাবো তাহলে হবে। আর কমিউনিটি পার্সিভ বেনিফিটস এন্ড ইম্প্যাক্টস, কি কি হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ ইম্প্যাক্টস। নেগেটিভ ইম্প্যাক্টস একটাই, সেটা হচ্ছে তোমার ল্যান্ড একুইজিশন ডিসপ্লেসমেন্ট, এটাই কিন্তু সবচেয়ে টেনশনের ব্যাপার, যে কারণে এটাই হচ্ছে তোমার নেগেটিভ ইম্প্যাক্টস। আর বাদ বাকি যা কিছু করা হয়েছে না কেন সবকিছু হচ্ছে তোমার পজিটিভ ইম্প্যাক্টস। নতুন জায়গায় যাওয়ার কারণে তোমার বা এই ব্রিজটা হওয়ার কারণে তোমার কানেক্টিভিটি বাড়ছে, মোবিলিটি বাড়ছে, সবকিছু তোমার হচ্ছে বাড়ছে, এই পজিটিভ ইম্প্যাক্ট এগুলো কথা লিখতে হবে। এর মাধ্যমে তোমার হচ্ছে 6 নম্বর স্লাইডটা শেষ হয়ে যাবে। তারপরে যে স্লাইড, এই স্লাইডটা থেকে হচ্ছে তোমার ইম্প্যাক্ট অ্যান্ড মিটিগেশন মিটার্স, এই দুইটা জিনিস যে আসে কোশ্চেনে, এই দুইটা জিনিস হচ্ছে তোমাকে লিখতে হবে। এখন ল্যান্ড একুইজিশনের উপর কি কি ইম্প্যাক্ট হতে পারে, সেটা হচ্ছে তোমার কোশ্চেন হচ্ছে টোটাল কত ল্যান্ড হচ্ছে তোমার রিকোয়ার্ড, এগুলো কিন্তু সব কোশ্চেনে দেওয়া থাকে। তারপরে কতজন পিপল এফেক্টেড হচ্ছে, এগুলো সব কোশ্চেনে দেওয়া থাকে, এগুলো কিচ্ছু মুখস্থ করার দরকার নাই। ওকে। আর তারপরে হচ্ছে এই যে মিটিগেশন মেজার্স, এখান থেকে তোমাকে হচ্ছে পড়তে হবে আইডেন্টিফিকেশন অফ মিটিগেশন মেজার্স টু মিনিমাইজ ইম্প্যাক্টস অন ল্যান্ড একুইজিশন, মানে ল্যান্ড একুইজিশনের উপর যে ইম্প্যাক্ট গুলো ছিল ওগুলো মিনিমাইজ করার জন্য কি কি মিটিগেশন মেজার্স আমরা আইডেন্টিফাই করেছি সেগুলোকে দেখো। আবার কয়েকটা ভাগে ভাগ মানে তিনটা কথা বলেছে এখানে, দেখো রিসেটেলমেন্ট পলিসি ফ্রেমওয়ার্ক আছে একটা, তারপরে রিসেটেলমেন্ট অপশনস অ্যাজ পার পলিসি ফ্রেমওয়ার্ক, পলিসি ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে কি কি রিসেটেলমেন্ট অপশনস তুমি ডেভেলপ করেছো সেটা তোমাকে দেখতে হবে। আর আরেকটা হচ্ছে তোমার প্ল্যান আছে, সেটা হচ্ছে ইনকাম অ্যান্ড লিভলিহুড রিস্ট্রিকশন প্ল্যান। ওকে, আচ্ছা পলিসি মানে পলিসি ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে কিন্তু এগুলো হচ্ছে তোমার ডেভেলপ করা হচ্ছে। সো তোমার এই পলিসি ফ্রেমওয়ার্কটা জানা খুব ইম্পর্টেন্ট। এখন এই পলিসি ফ্রেমওয়ার্কটা কিন্তু এটা আমরা আগেই পড়ে আসছিলাম, কোথায় পড়ে আসছিলাম একদম মানে প্রথম যে স্লাইডটা মানে 4 নাম্বার স্লাইডটা, সেখানে আমরা বলেছিলাম না এই যে 10টা পলিসি ফ্রেমওয়ার্ক আছে যেটা প্রত্যেকটা প্রজেক্টের জন্যই সেম হবে। সো এখানেও যদি তোমাকে মিটিগেশন মিজার্স লিখতে বলে সেক্ষেত্রে তোমাকে ফার্স্টে লিখবে মিটিগেশন মিজার্সের জন্য রিসেটেলমেন্ট পলিসি ফ্রেমওয়ার্ক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং রিসেটেলমেন্ট পলিসি ফ্রেমওয়ার্কে আমরা কি কি আলোচনা করি বা কি কি জিনিস রাখি সেই 10টা জিনিস হচ্ছে তুমি লিখে দিবা। 10টা জিনিস লিখে দিলেই হচ্ছে তোমার নাম্বার পেয়ে যাবা। তারপরে ওটার মাধ্যমে কিন্তু রিসেটেলমেন্ট পলিসি ফ্রেমওয়ার্ক তুমি করে ফেলছো, কিন্তু ওটার সাথে আরো কয়েকটা জিনিস ইনক্লুডেড, যেমন ইনকাম অ্যান্ড লিভলিহুড, এটা কিরকম হবে। এখানে একটা কথা অবশ্যই লিখতে হবে, সোশিয়াল ডেভেলপমেন্ট ফান্ড, যেটা বিবি এর কথা লিখতে হবে। ইমপ্লিমেন্টেশনটা অবশ্যই 10 বছর ধরে 10 বছর পিরিয়ডে হতে হবে। এরকম যেগুলো হচ্ছে তোমার দেখবে যে সবুজ কালার করা আছে, যেগুলো মার্ক করা আছে, এগুলো জাস্ট পড়ে যাবে তাহলে হবে। অবশ্যই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিওর কথা তোমাকে লিখতে হবে। তারপরে দেখো এখানে কিন্তু খুব মানে খুব সুন্দর করে লেখা আছে, দেখো মিটিগেশন মেজার্সের মধ্যে কি কি জিনিস ইম্পর্টেন্ট। এখন রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান, মানে আরএপি রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান, ইনকাম এন্ড লিভলিহুড রেজিস্ট্রেশন প্ল্যান, পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান, জেন্ডার অ্যাকশন প্ল্যান, আর হচ্ছে পাবলিক কনসালটেশন প্ল্যান। মানে একদম কমন কথাবার্তা আমি এতক্ষণ ধরে যা যা বললাম, যে রিসেটেলমেন্ট করবো, রিসেটেলমেন্টের জন্য অবশ্যই আমাদের একটা প্ল্যান লাগবে। তারপরে ওখানে গিয়ে ইনকাম কিভাবে করবে, ওখানে লিভলিহুড বা লাইফ স্টাইল কিরকম হবে সেটার জন্য একটা প্ল্যান লাগবে আমাদের। তারপরে ওখানে গিয়ে হেলথ কিরকম হবে না হবে, ওখানকার হেলথের মানুষের হেলথ তো ওখানে কি কি মেডিকেল ফ্যাসিলিটিস দেওয়া লাগবে, ওগুলোর জন্য একটা অ্যাকশন প্ল্যান নেওয়া লাগবে। তারপরে জেন্ডার ডিসক্রিমিনেশন, যেটা সব জায়গায় কিন্তু জেন্ডারের কথা লিখে দিবা মানে তুমি অনেক নাম্বার পাবে, জেন্ডার অ্যাকশন প্ল্যান তোমাকে নেওয়া লাগবে। আর ওই যে পাবলিক কনসালটেশনের কথা যেটা বললাম, ওই পাবলিক কনসালটেশনের জন্য আলাদা একটা প্ল্যান লাগবে। এখন দেখো তুমি যদি এর পরবর্তীতে কিছু নাও পড়ে, এখনো কিন্তু তুমি সবকিছুই জানো যে এগুলা কি করে করা যায়। সো তুমি একবারে জাস্ট স্লাইডটা রিডিং করে যাবা, দেখবা যে তোমার হাত থেকে এমনি লেখা বেরোচ্ছে, যে প্রজেক্টই দিক না কেন, এটা কোনো ব্যাপার না। এখন দেখি এখানে অনেক প্রজেক্ট রিলেটেড কথাবার্তা আছে, এগুলো কিচ্ছু পড়ার দরকার নাই। আহ যেমন এখানে কয়েকটা, এগুলো হচ্ছে তোমার
রিসেটেলমেন্ট প্লট সাইজ কত হতে হবে প্রত্যেকটা ক্যাটাগরিতে এখানে ভাগ করা হয়েছে। সো ফার্স্টে যেটা বলা হয়েছে যে তুমি যেই জায়গাতে প্রজেক্ট হচ্ছে সেই জায়গাতে তোমার যদি আগে থেকে কোনো ল্যান্ড না থাকে, আগে থেকে তোমার নামে কোনো ল্যান্ড করা নেই, সেক্ষেত্রে রিসেটেলমেন্ট তোমাকে ওখানে যে জায়গায় করছে ওইখানে তুমি কতখানি জায়গা পাবা, 2.5 ডেসিমাল জায়গা পাবা। আবার তোমার যদি এরকম একটা জায়গা থাকে, মানে তুমি আর তোমার বউ থাকো কিন্তু তোমার কোনো তোমার কোনো বাচ্চা কাচ্চা নেই, বাচ্চা কাচ্চা থাকলেও বা তোমার কোনো ছেলে থাকলেও তাদের কোনো ফ্যামিলি নাই, সেক্ষেত্রে তোমার 5 ডেসিমাল জায়গা পাবা। আবার তোমার যদি তোমার যদি দুইজন ছেলে থাকে, দুই অথবা তার বেশি, তারা যদি আবার ম্যারিড হয়, তাদের যদি আবার পুত্র থাকে, সেক্ষেত্রে তুমি 7.5 ডেসিমাল জায়গা পাবে। এটা হচ্ছে ক্যাটাগরি সিতে পড়বে। আর তুমি যদি বিজনেসের জন্য কোনো জায়গা বা তোমার যদি কমার্শিয়াল এরিয়া কম দরকার হয়, আগে একটা জায়গায় বিজনেস ছিল বা তোমার একটা দোকান ছিল, তাহলে ওই জায়গাতেও তুমি কত শতাংশ জায়গা পাবে, 0.37। এটা হচ্ছে কমার্শিয়াল প্লটস। সো এগুলা এখানে আলাদাভাবে বলা নাই যে তোমার পিএমপিবির জন্য, সেগুলো কিন্তু তুমি মেরে দিতে পারো, কোনো ব্যাপার না। তুমি যত পরিমাণ স্ট্যাটিস্টিক্স বা যত পরিমাণ স্পেসিফিক কথা লিখতে পারবা বা এরকম নাম্বারিং দিতে পারবা, তত কিন্তু নাম্বার বেশি পাবা। যেমন এখানে দেখো রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান সম্পর্কে বলা আছে, টেম্পোরারি রিলোকেশন কিভাবে করা হয়, পার্মানেন্ট রিলোকেশনের জন্য কি করা হয়, এগুলো একবার রিডিং করলেই পারবা। সেগুলো সব দেওয়া আছে। ইনকাম লিভলিহুডের জন্য অবজেক্টিভ কি কি, দুই ধরনের, শর্ট টার্ম এন্ড লং টার্ম, দুই ধরনের অ্যাপ্রোচ নেওয়া হয়। শর্ট টার্ম লং টার্ম বা এই যে টেম্পোরারি পার্মানেন্ট, এগুলো কি জন্য করা হয়, কারণ প্রজেক্ট যখন চলতে থাকে তখন মনে করো যে প্রজেক্ট শেষ হয়নি বাট তোমাকে ওই জায়গায় থাকতে থাকতে পারছো না, তোমাকে অবশ্যই মানে টেম্পোরারি রিলোকেশন করতে হবে কোথাও। সো ওইটার জন্য যেই ব্যবস্থা নিবা সেটা হচ্ছে তোমার শর্ট টার্ম। আর যেটা একবারে পার্মানেন্ট রিলোকেশন করে দিবা তখন তোমার যেই ইয়াটা নিতে হবে, অ্যাপ্রোচটা নিতে হবে, সেটা হচ্ছে লং টার্ম। সো শর্ট টার্ম লং টার্মে কি কি করা হয় না করা হয়, এগুলো সব দেওয়া আছে এখানে। আর জেন্ডার অ্যাকশন প্ল্যান কিভাবে নেওয়া হবে, ওমেনদের স্কিল বাড়াতে হবে অবশ্যই, পার্টিসিপেশন, কনসালটেশন, তারপরে ভালনারেবিলিটি, এগুলো কমানো লাগবে। এগুলো তোমার জেন্ডার অ্যাকশন প্ল্যানের মধ্যে আছে। এগুলো তোমার ইমপ্লিমেন্টেশন করবে কে, এনজিও করবে অবশ্যই। ওকে, এনজিও কিন্তু সবসময় যে এইসব কাজই করে থাকে, জেন্ডার অ্যাকশন প্ল্যান বলো বা হেলথ অ্যাকশন প্ল্যান বলো, এগুলা। সো এগুলোর ব্যাপারে এনজিওর কথা লিখে দিবা। তারপরে পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান, যেটা বলা হচ্ছে জেনারেল পাবলিক, রিলোকেটেড হাউস হোল্ডস, আর কনস্ট্রাকশন ওয়ার্কফোর্সের কথাও কিন্তু তোমার অবশ্যই ভাবতে হবে, তার হেলথের ব্যাপারে ভাবতে হবে। সো এগুলো কিভাবে অ্যাচিভ করা যায় সেগুলো এখানে কিন্তু লেখা আছে। আর কনসালটেশন মানে তো আমরা বুঝেছি অবশ্যই ইনফরমেশন সেন্টার বা প্রজেক্ট রিলেটেড ডকুমেন্টস, এগুলো নিয়ে আমাদের অবশ্যই পাবলিকের সাথে নিয়মিত কনসালটেশন করতে হবে। সো এই প্ল্যানগুলা মুখস্থ করার কিছুই দরকার নাই, জাস্ট একবার পড়ে যাবা, তাহলে যে কোনো প্রজেক্টের জন্য লিখতে পারবা। আর কিছু বলা লাগবে? না, এটা ভুলে যাবো, জিজ্ঞেস করি ওই টিমসে স্যারের একটা পিডিএফ ছিল 14 পেজের, ওই 14 পেজের হলো মেগা প্রজেক্টস নিয়ে, ওটা কি পড়া লাগবে? না, আমার মনে হয় না যে ওখান থেকে কোনো কোশ্চেন করবে, যেহেতু প্রিভিয়াস ইয়ারও স্যার কোশ্চেন করছে, কোনো তো মেগা প্রজেক্ট নিয়ে কিছু জানতে চাইনি। আচ্ছা কিন্তু আচ্ছা। আমি বুঝলাম না যে ওটা পুরো একটা ক্লাস জুড়েই পড়াইছে স্যার। হ্যাঁ, তাহলে কি রিডিং দিব নাকি, মানে হ্যাঁ, একবার কি রিডিং দিয়ে যাওয়া যায়। আমার এআই মনে হয় মারবো নাকি? মেগা প্রজেক্টস গুলাই স্যার দেয় পরীক্ষায়, যেখানে আমাদের অ্যাসাইনমেন্টে আহ, কিন্তু সব মেগা প্রজেক্ট ছিল এরকমই না। সো আমরা একটু আইডেন্টিফাই করতে পারি যে বাংলাদেশে মেগা প্রজেক্ট কি কি আছে, ওগুলা নিয়ে একটু পড়ে যেতে পারি। আচ্ছা, ওই তোমার যে না, ওই 14 পেজে পিডিএফ কিন্তু বিদেশি, ফ্লিপবার্গ মানে তো ফ্লিপবার্গ তো ফরেন রাইটার, ওটা ইন জেনারেল মেগা প্রজেক্ট কি কেমন হয় এগুলো সম্ভবত বাংলাদেশে মেগা প্রজেক্টস নাই যতদূর জানি আর কি, আমি ওটাই বললাম পড়িনি যে আমি আসলে। ওখানে মেগা প্রজেক্ট সম্পর্কে সব বলা আছে, জেনারেলাইজড কথাবার্তা, আচ্ছা, কিন্তু আর বাংলাদেশে হ্যাঁ কি হ্যাঁ মেগা প্রজেক্ট ওগুলাই পরীক্ষায় দেয়, তাই বললাম। হ্যাঁ, তাহলে পড়বো না ওটা, তাই তো? যে সাজেশনটা না, বানাইছিস? ওটা পড়বা, ওটা একবার রিডিং করবা, বাট আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আচ্ছা ওই ঠিক যে আমি আছে, okay. পরীক্ষার কোশ্চেনে কি দিবে তাই বুঝছি। বল। হ্যাঁ হ্যাঁ, বলো। এই যে আচ্ছা আচ্ছা, ওকে। সাজেশনটা বানাইছিস, হুম। সাজেশনের মধ্যে একটা প্রজেক্টের ডিটেলস দেওয়া আছে না, যা যা কোশ্চেন একটা করে? প্রজেক্ট না, দুইটা প্রজেক্টের ডিটেলস দেওয়া আছে। দুইটা প্রজেক্ট, ওই হ্যাঁ দুইটা পড়লে মোটামুটি লেখা যাবে না? হ্যাঁ, এটা পড়লে সব লিখে ফেলবা। স্লাইড তো আহামরি না, একবার রিডিং দিয়ে। স্লাইড একবার রিডিং দিলে হবে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে গ্রিভেন্স রিডেস কমিটি জিআরসি নিয়ে আলোচনা করা আছে। সো এটা দুইটা টায়ার আছে, একটা লোকাল লেভেল জিআরসি, একটা প্রজেক্ট লেভেল ইন্ডিপেন্ডেন্ট জিআরসি। এখন এই রিসেটেলমেন্ট রিলেটেড যত প্রবলেম হতে পারে, হ্যান ত্যান হতে পারে, এগুলা এফেক্টেড পিপলের সাথে যারা আলোচনা করে, যে কমিটিটা আলোচনা করে, সেটা হচ্ছে তোমার গ্রিভেন্স রিডেস কমিটি, জিআরসি। এরা কিভাবে কি করে না করে, আহ, এই যে হোয়াট মে ইনক্লুড ইন কস্ট এস্টিমেশন, এটা আচ্ছা দাঁড়াও, এটা চেয়ারপারসন মেম্বার, সেক্রেটারি মেম্বার, এগুলো থাকে। এগুলো কখনো পরীক্ষায় আসছে কিনা আমার মনে হয় না যে আসছে পরীক্ষায়। জিএসসি নিয়ে কথা বলতে তো একবার রিডিং দিবা। কস্ট এস্টিমেশন কিভাবে করে না করে, এগুলা কিন্তু সব স্ট্যাটিস্টিক্স, এগুলো কিছুই পড়া দরকার নাই। জাস্ট যেখানে মনে করবা যে একটু ইংরেজি লেখা আছে সেটুকু পড়ে দিবা, আর কোনো নাম্বারিং টাম্বারিং পড়ার দরকার নাই। ওকে, এটার মাধ্যমে কিন্তু সাকিব স্যারের প্রিপারেশন শেষ। আর সাকিব স্যার
যে অনলাইন সিটিটা নিছিল ওখানেও কিন্তু একটু ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন করছিল, আর আমরা যদি স্লাইডটা ভালো করে পড়ে যেতাম তাই মোটামুটি পারা যেত, কিন্তু আমরা পড়িনি তাই। কিন্তু একদম ইজি, আমি একবার পড়ে দেখলাম যে একদম ইজি। তাহলে আমি যে চারটা জিনিস বললাম ওই চারটা জিনিস পড়ে যেতে হবে। সেটা হচ্ছে সোশিও ইকোনমিক ডাটা কালেকশন বা বেস লাইন সার্ভে অ্যানালাইসিস কি করে করা হয় সেটা, তারপরে হচ্ছে পাবলিক কনসালটেশনের পার্টিসিপেশন কি করে নিশ্চিত করা যায় সেটা পড়তে হবে, আর মিটিগেশন মেজার্সটা খুব ইম্পর্টেন্ট। আর ফার্স্টে যেটা বলেছিলাম গভর্নমেন্ট অফ বাংলাদেশ লেজিসলেশন, লস, ড্রব্যাকস, এগুলা কি করে টার্ন করা যায় সেটা। সো এগুলাই যদি পড়ে যাও তাহলেই আশা করা যাচ্ছে পারবা ইনশাল্লাহ। এখন আগে তো স্যার 2টা করে কোশ্চেন দিত, এখন সামিয়া ম্যাডাম যদি 2টা কোশ্চেন করে সেক্ষেত্রে তো স্যারকে 3টা কোশ্চেন করতে হবে। এখন 3টা কোশ্চেন দিয়ে দিলে হয়তো বা আমার মনে হচ্ছে যে আরেকটা যে কথা বলে মেগা প্রজেক্ট ওটা নিয়ে কিছু দিতে পারে, আবার গ্রিভিয়েন্স রিড্রেস কমিটি থেকে দিতে পারে, বলা যাচ্ছে না। দুইটা কোশ্চেনই করবে সাকিব। তবে আমার মনে হয় যে 2টা কোশ্চেনই করবে। শিওর থাকো। এখন আমি আলোচনা করি যে ইয়া কোন সেটে কে কোশ্চেন করবে। এখন সেকশন এ অথবা সেকশন বি, যেই সেটে যেই সেকশনেই সাকিব স্যার কোশ্চেন করুক না কেন, যে কোনো একটা সেকশনেই কোশ্চেন করবে স্যার। কখনো একটা সেকশন ক্রস করে একটা সেকশন যাওয়া পসিবল না, কারণ স্যার একটা উদ্দীপক দিয়ে দেয় ওইটা রিলেটেড 2টা কোশ্চেন থাকে। আর তাহলে ক্রস করার সম্ভাবনা শুধু সামিয়া ম্যাডামেরই আছে, তো দেখা যাক কি হয়। আমিনাল স্যার একটা ক্রস স্পিড হবে না? আমিনাল নুসাইটা স্পিড হয়ে যেতে পারে, বলা যায় না। ওটাই স্পিড। এখন আগে যেটা হতো আমিনাল নুসাইটা স্পিড হতো, এবার হইতে পারে, বলা যায় না। ম্যাথ মাত্র 10%। ম্যাথ তো স্যার বলছে যে যেই কয়টা ছিল ওই কয়টা সবই আসবে, যে কোনো জিডিআই, এইচডিআই আর হচ্ছে এমপিআই 3টাই ভালো করে পড়ে যেতে হবে। আর আমিনাল নুসারে এসডিজি, এনপিটি এগুলো একটু ভালো করে পড়ে যাবে। আর হচ্ছে লাস্টে যে ডেল্টা প্ল্যানের ছয়টা ছয়টা হচ্ছে তোমার ইয়া ছিল, প্লাস হটস্পট যেগুলো ছিল, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সামিয়া ম্যাডামের আমি হচ্ছে সাজেশনে যা দিয়েছি তাই, এটা পড়লে এনাফ, আর কিচ্ছু পড়া দরকার নেই, এটাই অনেক বেশি হয়ে যাচ্ছে। আর হচ্ছে সাকিব স্যারের আমি এতক্ষণ ধরে যা যা বললাম সেগুলো যদি একটু মনোযোগ দিয়ে একবার বুঝে বুঝে পড়া যায় তাহলে এনাফ, আর কিচ্ছু লাগবে না। এগুলো একবার প্রিপারেশন নিলে শেষ পরীক্ষাতে অনেক আরামে দেওয়া যাবে ইনশাল্লাহ। গুড লাক। ওকে, তাহলে হচ্ছে আমি এই মিটিংটা অফ করে আবার এই লিঙ্কে আমি জয়েন করছি, দিয়ে আমরা একসাথে ছবি তুলবো। সরি, আমি মিটিংটা অফ করছি, আমি অফ করলে তো আবার অফ হয়ে যাবে। এই লিঙ্কে না করে একটা ভিডিও কল করলেই তো হয়, জুমে হ্যাঁ, একটা ভিডিও ভিডিও কল কল, না করে ইয়েস ইয়েস, একটা ভিডিও কল অন্য করি কোনো তাহলেই হবে। ইয়েতে মেসেঞ্জার ওকে হোয়াটসঅ্যাপে করলেই তো হয়ে গেল ওকে নাকি? ওকে, আমি ভিডিও কল দিচ্ছি। আর যদি হচ্ছে কেউ চায় একটা স্ক্রিনশট তুলে রাখতে পারে, এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ তুলো, আচ্ছা আর দাঁড়াও, এটা তুলবো। এমন একটা কঠিন জায়গা তাহলে বের করি, স্ক্রিন হ্যাঁ, বন্ধ যাতে করো। মানুষ মানুষ দেখে ভাবে যে আমরা এগুলোও পড়েছি, অথচ এগুলো পরীক্ষা আসবেই না কখনো। আচ্ছা, মনে করো যে এই স্লাইডটা এটা জীবনে পরীক্ষা আসবে না, এটা মনে করো যে আমি বুঝাচ্ছি, হ্যাঁ, এখন স্ক্রিনশট তুলো। ডান 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 ডান। ওকে, ডান। What is- আমি সেভ করে রাখলাম। ওকে ওকে, ডান। তাহলে আচ্ছা, তাহলে শেষ। ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে, পরীক্ষার পর আমরা একসাথে ছবি তুলবো আর খেতে যাবো। আমার নিয়ে যাবে খাইতে। ওকে, হ্যাঁ, সবাই যাবো ইনশাল্লাহ। কামব্যাক কিংস একসাথে একটা ছবি তুলবো। আগের কামব্যাক কিংস এর ছবিতে আসিফ আরাফাতরা ছিল না, তুষার ছিল না, অনেকেই ছিল না, আজমাইন ছিল না। এই সালাউদ্দিন আইয়ুব এটা কি? সালুদ্দিন আইভি হচ্ছে তোমার আমার সমজাতীয় আর কি। চেহারা দেখাবো, ফেস রিভিল হয়ে যাক। ফেস্টিভ্যাল হচ্ছে ইয়াতে করি, ইয়া মেসেঞ্জারে কল দিচ্ছি তাহলে, ভাই ভাই। মেসেঞ্জারে কল দিই, চলো হ্যাঁ। চলো ঠিক আছে।